হ্যালো বন্ধুরা, আজ আবারও নতুন একটি গল্প নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি। চলো গল্প শুরু করা যাক। নিজের থেকে 7 বছরের ছোট বাচ্চা সুলভ চাচাতো বোনের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে চাচাতো ভাই। মেয়েটির বয়স মাত্র 15 বছর। মেয়েটি ছাড়া পাওয়ার জন্য আকুতি মিনতি করলেও ছাড়েনি ছেলেটি, বরং টেপ দিয়ে মুখ আটকে দিয়েছিল। যখন নেশা কেটে যায় ছেলেটির তখনই বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। বাচ্চা মেয়েটির নগ্ন শরীরের দিকে তাকিয়ে গায়ের ওপর চাদর দিয়ে ঢেকে দিয়ে কিছু না বলে উঠে চলে যায় রুম থেকে। আর সেই রাতে পাড়ি জমায় সুদূর কানাডায়। কিন্তু কিছু জিনিস কি আর চাপা যায়? রুমের সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় কিছুক্ষণ আগের সেই জঘন্য ঘটনা। বিয়ে বাড়ির চারিদিকে আনন্দ উল্লাসে ভরপুর। গান বাজনা, লাইটিংয়ের আলো সারা বাড়ি জুড়ে। আজ চৌধুরী বাড়ির বড় ছেলে ঈশান চৌধুরীর বিয়ে। বিয়ে বাড়িতে মানুষে ভরপুর, তবে কারোর কোনো ধারণা নেই এরপর কি হতে যাচ্ছে। দোতলার কর্নারের বিশাল রুমটা আজ অন্ধকারে ছেয়ে আছে। ঘরের মাঝে আলতো গোলাপি আলো জ্বলছে। সোফার উপর শুয়ে আছে সাদি। পুরো নাম সাদিকুর চৌধুরী সাদি। সাদির চোখ অসম্ভব লাল, শরীর তার অস্থির। আজ তার প্রেমিকার সাথে তার বড় ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এটা সে মেনে নিতে পারছে না। সাদির শ্বাস দ্রুত চলছে, গলা শুকিয়ে আসছে। সোফার পাশেই খালি পড়ে আছে দুটো বিদেশি হুইস্কির বোতল। সাদির সারা শরীর কাঁপছে অজানা এক আগুনের উত্তেজনায়। মুখ দিয়ে বেরোচ্ছে এক অদ্ভুত গোঙানি। নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করছে সাদি। তখনই রুমের দরজা খুলে ঘরে প্রবেশ করে পিহু। পিহু, পুরো নাম আদিবা চৌধুরী পিহু। পরনে লেহেঙ্গা। বিয়েতে মজা করছিল সে, কিন্তু চাচির কথা শুনে উপরে আসে সাদিকে ডাকতে। কিন্তু সাদির এমন গোঙানি শুনে পিহু কিছুটা ভড়কে যায়। ধীরে ধীরে সাদির সামনে গিয়ে দাঁড়িয়ে ভীতু কণ্ঠে জিজ্ঞাসা করে, ভাইয়া তোমার কি হয়েছে? সাদি টেনে টুনে চোখ খুলে উঠে বসে সোফার উপর। তারপর পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে পিহু দাঁড়িয়ে। হুট করে পিহুকে জড়িয়ে ধরে। পিহু কেঁপে ওঠে। সাদির মুখ ঠেকেছে পিহুর পেটে। সাদি চুমুতে ভরিয়ে দেয় পেট। তারপর বিড়বিড় করে বলে, আমার না অনেক দুঃখ, ভুলিয়ে দিবি পিহু? কি দুঃখ ভাইয়া, ভুলিয়ে দিবি বল না? সাদি কিছুটা বাচ্চামি আচরণ করে বলে উঠে। পিহু অবাক হয় সাদি ভাইকে। সে সব সময় কম কথা বলা, গম্ভীর রাগী অবস্থায় দেখেছে, এই রূপে কখনো দেখেনি। তাই কিছু না ভেবে পিহুর উত্তর দিল, চাচি নিচে ডাকছে, চলেন, খেতে হবে। আপনি নাকি সারাদিন খান নাই? আমার অনেক কষ্ট রে পিহু, খেতে ইচ্ছা হয় না। আগে চলুন চুপচাপ। বলেই পিহু সাদির হাত ধরে টেনে তুলল। সাথে সাথে সাদির শরীরে কারেন্টের মতো শক লাগে। পিহুর দিকে অপলক দৃষ্টিতে তাকায়। নিজের ভিতরে পুরুষত্বের চাহিদা জেগে ওঠে। নিজের সামনে সুন্দরী পিহুকে দেখে মোহিত হয়ে যায়। সাদির চাহিদা তীব্র বেগে জেগে ওঠে ঠিক তখনই। আরে ভাইয়া আসো বলেই পিহু সাদিকে টানতে থাকে। আরে ভাইয়া, পিহু সম্পূর্ণ কথা শেষ করার আগেই সাদি তার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। অনাকাঙ্ক্ষিত ঘটনায় পিহু ভয় পেয়ে যায়। 2 হাত দিয়ে সাদির বুকে কিল ঘুষি দিতে থাকে। এতে সাদিকে এক চুলও নড়াতে পারে না, বরং সাদি আরও উত্তেজিত হয়ে যায়। ঠোঁটের চুম্বন গভীর থেকে গম্ভীর হচ্ছে। একসময় সাদি পিহুকে ছেড়ে দেয়। সাথে সাথে পিহু জোরে জোরে দম নিতে শুরু করে। পিহু কিছু বলতে যেতেই সাদি পিহুকে কোলে তুলে বিছানায় ছুঁড়ে দেয় আর নিজের শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে যেতে থাকে পিহুর দিকে। পিহু ভয়ে পিছাতে শুরু করে, তার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। সাদি শার্টটা ছুঁড়ে মারল বিছানায়, তারপর ঝাঁপিয়ে পড়ল পিহুর উপর। পিহু কেঁদে উঠল। সাদি পিহুর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে বেশ খানিকক্ষণ পর ছেড়ে দিয়ে পিহুর গিলায় ঠোঁট ছোঁয়ালো। পিহু এবার সাদির হাতে কামড় দিল। সাদি চোখ তুলে গোলাপি আলোয় হাত দেখে পিহুকে বলল, তাহলে চল, কে কাকে কত বেশি বাইট করতে পারে দেখা যাক। বলেই সাদি পিহুর লেহেঙ্গা খুলতে শুরু করলো। পিহু ধাক্কা দিয়েও সরাতে পারল না। সাদির শক্তপোক্ত পুরুষালী শরীরের কাছে তার শরীর চুনোপুটি। এক পর্যায়ে সাদি জোরপূর্বক পিহুর সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। পিহুর আর্তনাদে পুরো ঘর কেঁপে ওঠে। যেহেতু সাদির রুম সাউন্ড প্রুফ আর বাহিরে গান বাজনা চলছে, সেহেতু পঞ্চদশী পিহুর আর্তনাদ কেউ শুনল না। সাদির উন্মাদনা বেড়ে গেল। ফলস্বরূপ পিহু গঙ্গাতে গঙ্গাতে একসময় জ্ঞান হারালো। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। হঠাৎ সাদির ফোন বেজে ওঠায় সাদির ঘোর কাটে।
তারপর সে বুঝতে পারে কত বড় ভুলটাই না সে করেছে। কিছু না ভেবেই ড্রয়ার থেকে পাসপোর্ট বের করে নিয়ে এক কাপড়ে বেরিয়ে যায় সাদি। নিজের ছেলেকে রেগে চলে যেতে দেখে আতিয়া বেগম মনে করল পিহু করেছে। ছোট থেকে পিহু আর সাদির সাথে নেউলে সম্পর্ক। আতিয়া বেগম নিজের মনে মনে বকতে বকতে উপরে উঠলেন সিঁড়ি বেয়ে। সাদির রুমের সামনে এসে দরজা ধাক্কা দিতে আঁতকে উঠলেন আতিয়া বেগম। তার চোখ আটকে গেছে, চিল্লিয়ে জোরে কেঁদে উঠলেন তিনি। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল নিথর পিহুকে। সারা বিছানায় লাল রক্তের দাগ। তার বুঝমতে অসুবিধা হলো না এখানে কি হয়েছে। আতিয়া বেগমের চিৎকারে সবাই রুমে এসে হামলে পড়ল। সবার চক্ষু চড়ক গাছ। পিহুর বড় বোন কেঁদে উঠে ছুটে গেল নিজের বোনের কাছে। ইলিয়াস চৌধুরী বেশ রেগে গেল পিহুর অবস্থা দেখে। সাথে সাথে নিজেদের পারিবারিক ডাক্তারকে ফোন দিল। আতিয়া বেগম আর পিহুর বড় বোন মেহু মিলে পিহুকে জামা কাপড় পরিয়ে দিল। মেয়েটার শ্বাস খুব ধীরে চলছে। বিছানার এক কোণে বসে মাথায় হাত দিয়ে বসে আছে ইলিয়াস চৌধুরী। নিজের ছেলে এমন কাণ্ড করবে, তাও বাপ মা মরা মেয়েটার সাথে। এরকম শিক্ষা সে তো তার ছেলেদের দেয়নি। ঈশান সাদির ফোনে কল দিচ্ছে অনবরত। কল এতক্ষণ ঢুকলেও এক ফোন বন্ধ। ঈশান বেশ রেগেই বলে ওঠে, বাবা ওই অমানুষটার ফোন অফ। ইলিয়াস চৌধুরী গম্ভীর চিন্তায় বিমত্ত। কি থেকে কি হয়ে গেল? মেহু ভিজা তোয়ালে দিয়ে পিহুর সমস্ত শরীর মুছিয়ে দিল। পিহু কেঁপে উঠল অচেতন অবস্থাতেই। ডাক্তার আসলে পিহুর অবস্থা দেখে বলে উঠে, এটা তো রেপ কেস, আমি চিকিৎসা করতে পারবো না। এবার ইলিয়াস চৌধুরী হুঙ্কার দিয়ে বলে উঠে, আগে আমার মেয়েকে বাঁচান, তারপর কেস দেখবেন। বলেই হাতের মোবাইলে থাকা পুলিশের নাম্বারে ফোন লাগিয়ে বের হয়ে যায় রুম থেকে। সাথে যায় ঈশানও। আতিয়া বেগম কেঁদে উঠে, তার ছেলে এমন জঘন্য কাজ কিভাবে করলো? সে নিজেও তো ডাক্তার। এই মাসেই ডিগ্রি আনার জন্য কানাডা যাওয়ার কথা, সে কিভাবে করতে পারলো এসব? ডাক্তার পিহুকে দেখে স্যালাইন দিল, সাথে সাথে ব্যথা আর ঘুমের ইঞ্জেকশন দিল। তারপর আতিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, আমি যেহেতু আপনাদের পারিবারিক ডাক্তার, সেহেতু আমি কিছু বললাম না, কিন্তু এটা কিন্তু রেপ কেস। পুলিশ জানলে মিনিমাম 5 বছরের জেল হবে। আতিয়া বেগম কেঁপে, সে কখনো ভাবতেও পারেনি তার ছেলে এত খারাপ কাজ করবে। মেয়েটাকে যে সহ করতে পারতো না, ঠিক আছে, তাই বলে এভাবে ধর্ষণ করে মেয়েটার পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারলো? পুরান ঢাকার বেশ নামকরা চৌধুরী বাড়ি। এহসান চৌধুরী হাতে তৈরি এই বাড়ি। তার নাম অনুসারেই তৈরি চৌধুরী বাড়ি রাখা হয়। চৌধুরী বাড়িকে চেনার আর একটা বিশাল উপায় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যার বর্তমান মালিক ইলিয়াস চৌধুরী। এহসান চৌধুরীর 2 ছেলে, বড় ছেলে ইলিয়াস চৌধুরী আর ছোট ছেলে আহাদ চৌধুরী। ইলিয়াস চৌধুরীর স্ত্রী আতিয়া বেগম। ইলিয়াস চৌধুরীর 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে ঈশান চৌধুরী বর্তমানে বাবার ব্যবসা সামলাচ্ছে, বয়স 28 বছর। আর ছোট ছেলে সাদিকুল চৌধুরী ডাক্তারি পড়ছে, বয়স 22। আর মেয়ে ইরিনা চৌধুরী বিয়ে হয়ে গেছে কিছুদিন আগেই। ইলিয়াস চৌধুরী ছোট ভাই আহাদ চৌধুরী, স্ত্রী মাহিমা চৌধুরী খাতুন। আহাদ চৌধুরীর 2 মেয়ে, 1 ছেলে। বড় মেয়ে মেহু চৌধুরী বিয়ে হয়ে কিছু বছর আগে বর্তমান ইন্ডিয়াতে থাকে। ছোট মেয়ে পিহু চৌধুরী, বয়স 15, 10ম শ্রেণীতে পড়ে। আর ছেলে সাইম চৌধুরী 4 বছর আগে গ্রামে ঘুরতে গিয়েছিল তারা পুরো পরিবার। সেখান থেকে আসার সময় তাদের একটা গাড়ি খাদে পড়ে যায়, ফলে গাড়ির ভিতরে থাকা সকলেই মারা যায়। গাড়িতে ছিল আহাদ চৌধুরী, সাইম, এহসান চৌধুরী আর মাহিমা খাতুন, আর আহাদ চৌধুরীর আম্মা ফাল্গুনী শেখ। সবাই সাথে সাথেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। রাস্তায় যেতে যেতে আহাদ চৌধুরী ইলিয়াস চৌধুরীর হাত ধরে বলে, ভাই, আমার মেয়ে দুটোকে দেখে রাখিস। তারপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইলিয়াস চৌধুরীর। কলিজা প্রায় ভাই আহাদ একদিনেই ঝরে যায় চৌধুরী পরিবার থেকে 5টি প্রাণ। সেদিনের পর থেকে পুরো পরিবারটাকে আগলে রেখেছেন ইলিয়াস চৌধুরী। পিহুকে নিজের মেয়ের মতো করে ভালোবেসেছেন। মেহুকে ভালো পরিবারে বিয়ে দিয়েছেন। ছোট থেকেই সাদি আর পিহুর সম্পর্ক ভালো ছিল, কিন্তু হঠাৎ কি হলো জানে না, বিনা কারণে মারামারি বেঁধে যায় দুজনের। বর্তমানে মেহু গুছিয়ে নিয়েছে তার পাসপোর্টের ভিসা। শেষ যেহেতু বিয়ে আর হচ্ছে না এই ঝামেলায়, সেহেতু চলে গিয়েও তার আফসোস নেই। সে খুব জোর করলো পিহুকে নেওয়ার, তবে আতিয়া বেগম রাজি না। একসময় হতাশ হয়ে বোনের কপালে চুমু খেলেন। তার নিষ্পাপ বোনটার সব শেষ।
রাগে চোখ জল জল করে উঠল। আতিয়া বেগমকে জড়িয়ে ধরে মেহুকে কেঁদে উঠল। তার খুব একা লাগে, তবুও মেয়েদের আসল ঠিকানা শ্বশুরবাড়ি। তাই আর দেরি না করে পিহুর খেয়াল রাখতে বলে রুম থেকে বেরিয়ে গেল। মেহু গন্তব্য এয়ারপোর্ট। ইলিয়াস চৌধুরী নিচে এসে মেইন দরজা থেকে বের হতে যাবে, ঠিক তখনই একটা ছেলে এসে দাঁড়ালো তার সামনে, হাতে একটা খাম। ইলিয়াস চৌধুরী কিছু বলার আগেই ছেলেটি বলে ওঠে, ইলিয়াস চৌধুরীকে একটু ডেকে দিবেন। ঈশান এতক্ষণ কিছু না বলে পাশে দাঁড়িয়েছিল। এখন সে বেশ জোরেই রসভারী কণ্ঠে বলে উঠল, যার সাথে কথা বলছো তার কাছেই তার খোঁজ করছো? ছেলেটি হতভম্ব হয়ে হাতের খামটি ইলিয়াস চৌধুরীর হাতে দিল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সাদি ভাই পাঠিয়েছে। ঈশান ছেলেটির কলার চেপে ধরল। ছেলেটির ভয়ে জান যায় যায় অবস্থা। দেখেই বুঝতে পেরেছে এরা সব রেগে আছে। ঈশান বেশ কঠিন কণ্ঠেই বলল, ঈশান, সাদি কই? ছেলেটি, ভাই তো একটু আগে এটা আমার হাতে দিয়ে বললেন দিয়ে আসতে আপনাদের কাছে। ঈশান, তুই সাদিরে ভাই বলছিস, তাহলে আমাদের চিনিস না কেন? ছেলেটি, আসলে ফারজু আপুর সাথে সাদি ভাইয়া প্রেম করত, আর আমি ফারজু আপুর বাড়ির পাশেই থাকি। এবার ইলিয়াস চৌধুরী আর ঈশান দুজনেই চমকে গেল। তার মানে সাদি এই জন্য গম্ভীর ছিল ফারজুর সাথে ঈশানের বিয়ে হচ্ছে বলে? কিন্তু সে তো কখনো বলেনি এসব। ঈশান ছেলেটিকে ছেড়ে দিল, সাথে সাথে ছেলেটি দৌড়ে চলে গেল। সে যেন এটার অপেক্ষায় ছিল। ঈশান ইলিয়াস চৌধুরীর হাত থেকে খাম নিয়ে ভিতরে এসে বসতেই মেহু আসলো। মেহু সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতেই ইলিয়াস চৌধুরী ঈশানকে চিঠিটা পড়তে বললেন। ঈশান চিঠির ভাঁজ খুলে দেখে দুটো চিঠি। প্রথম চিঠিটা হাতে নিয়ে খুলে পড়া শুরু করলো ঈশান। প্রিয় আব্বু, জানি আজ আমি কত বড় ভুল করে ফেলেছি। কখনো মাফ করবা কি না জানি না, তাও মাফ করে দিও। আমি জানি চিঠিটা তুমি পড়বা না, ভাইয়া পড়বে। আমি কানাডা চলে যাচ্ছি। যদি মনে চায় কোম্পানির শেয়ার এর কানাডার অংশটুকু আমাকে দিয়ে দিও, আর না দিলেও লাগবে না। আমি ডাক্তারি শেষ করছি, প্রায় 3 বছর লাগবে। তোমার স্বপ্ন পূরণ করব। আমার ভুলের জন্য মাফ করে দিও। আম্মুকে দেখে রাখিও। আমি ঠিক থাকবো। আমি সব ঠিক করে নিয়েছি। আমার কোনো যোগাযোগ পাবে না। খুঁজলেও তবে একদিন তোমার সামনে আসবো এক চরম সত্যি নিয়ে। ইনশাল্লাহ ভালো থাকবা। ইতি তোমার এখনকার অপদার্থ। ঈশান ইলিয়াস চৌধুরীর দিকে তাকালেন। ইলিয়াস চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, পরের চিঠি পড়ো। ঈশান আবার পরের চিঠিটুকু পড়া শুরু করলো। প্রিয় ভাইয়া, আমি জানি তুই পড়ছিস। ফারজুরে আমি সেই ক্লাস 10 থেকে ভালোবাসি, আর আজ তোর সাথে বিয়ে হলো। ওরে কখনো ভাবি হিসাবে মানতে পারবো না, তাই খুব রাগ হচ্ছিল। আমি কখনো নেশা করি না, তবে রুম থেকে আসার পর আমার রুমে দেখলাম তোর বন্ধুরা রেখে যাচ্ছে, হয়তো পরে খাবে। আমি কষ্ট ভুলতে খেয়ে ফেলেছি। আর জানি না, আর যখন আমি নিজের মধ্যে আসলাম তখন দেখলাম আমি পিহুকে নষ্ট করে ফেলেছি। ভাইয়া, তুই তো জানিস আমি কেমন। আমারে ভুল বুঝিস না। আমি যখন নিজের ভুল বুঝতে পারছি তাই চলে আসলাম। এই দেশে নয়তো বাংলাদেশে থাকতাম। প্রথমত ফারজু তোর বউ, আর দ্বিতীয়ত পিহুর জীবন, সেই কষ্ট আমি নিতে পারতাম না, চলে এসেছি এখানে। পিহু বড় হলে ভালো ছেলে দেখে বিয়ে দিস। আজকের পর থেকে আমারে ও ঘৃণা শুরু করবে আমি জানি, তবুও বলছি, ওর বিয়ে দিতে সমস্ত খরচ আমি বহন করব। ভালো থাকিস ভাইয়া। ইতি তোর পিচ্চি। ডাক্তার ঈশানের চোখ পানিতে টলমল করলো। সেও জানে তার ভাই কেমন, তবে আজ যা করেছে এর ভুল মাফ হয় না। ইলিয়াস চৌধুরী রেগে বলে উঠলেন, অমানুষ তৈরি করেছি। মেয়েটাকে মৃত্যু যন্ত্রণা দিয়ে বলে কিনা মাফ করে দিতে। তার বিয়ের খরচ সে বহন করবে। এদিকে সাদি এয়ারপোর্টে আছে। সব কিছু পার করে এবার প্লেনে গিয়ে বসলো। কিছুক্ষণ যেতেই প্লেনটি রানওয়ে ছেড়ে আকাশের মেঘের মাঝে হারাতে লাগলো। শত শত যাত্রী, শত রকমের স্বপ্ন। সাদির চোখের উপর হাত দিয়ে সিটে হেলান দিতেই ভেসে উঠে পিহুর সেই কান্নার দৃশ্য। সাদি তড়িৎ বেগে চোখ খোলে, তারপর বিড়বিড় করে বলে, সরি রে পিহু, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তবে একদিন আমি ফিরব। তোর জীবন থেকে হারানো সব কিছুর বদলা নিব। তুই আমাকে ঘৃণার খাতায় রেখে হলেও মনে রাখিস।
সাদি দীর্ঘশ্বাস ছাড়ল। আজ থেকে তার নতুন করে জীবন শুরু। পিহুর মুখটা সব সময় ভাসছে তার মনে। সাদি এক দৃষ্টিতে সিটের পাশে জানালার দিকে তাকালো। রাতের আকাশে চারিদিক অন্ধকার। সাদি চোখের উপর হাত রেখে ঘুমিয়ে গেল। ভালোবাসা শুধু 4 অক্ষরের শব্দ নয়, এতে মিশে থাকে শত শত অনুভূতির জীবনের রাজ্য। সব সময় এই ভালোবাসা নামক অনুভূতি প্রকাশ করা যায় না, বা প্রকাশ করতে গেলেও বিবেকে বাধা দেয়। দুই মেরুর দুই জীব কি এক হতে পারবে? ভালোবাসার সৃষ্টি হবে তাদের হৃদয়ে। একজনের মনে যখন ভালোবাসার ফুল ফুটে উঠেছে, প্রিয় মানুষকে নিজের করে নেওয়ার তাড়নায়, অপর পাশের মানুষটাও ঠিক তার থেকে দ্বিগুণ ঘৃণা নিয়ে বেঁচে আছে। কিছু মানুষের কাছে ভালোবাসা নিতান্তই তুচ্ছ, আবার কিছু মানুষের কাছে ভালোবাসা মানে নতুনভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা। ভালোবাসা আসক্তি থেকে কারো কারো কাছে ভয়ঙ্কর রূপ নেয়। কেউ বা আবার ভালোবাসার অভিনয় করে নিজের পুরনো শত্রুতার কারণে রিভেঞ্জ নেয়। এসব বিদেশি কালচারে সাধারণ বিষয়, তবে বাঙালিদের কাছে ভয়ানক ব্যাপার। এত এত কথার মাঝে আরও একটা অনুভূতি আছে। সেটা এক প্রকার একতরফা ভালোবাসা বা অনসাইট লাভ। এ সবার মনে একটা ভালো থাকার অনুভূতি থাকে। দেখতে দেখতে কেটে গেছে 3টা বছর। বদলে গেছে যাবতীয় সময়ের সব। চৌধুরী বাড়ির পরিস্থিতিও বদলে গেছে। যে ইলিয়াস চৌধুরীর কথায় পুরো চৌধুরী বাড়ির মানুষ কাঁপত, সেই ইলিয়াস চৌধুরী আজ বিছানা সজ্জায়। আগের মতো নেই চৌধুরী বাড়ির সাজসজ্জা। বাড়িটা কেমন মনমরা হয়ে গেছে। প্রায় 2 বছর আগে ঈশান বউ নিয়ে কোম্পানির 50% শেয়ার নিয়ে আলাদা হয়ে গেছে। এদিকে এতদিন সাদির সাথে কারোর যোগাযোগ ছিল না। হঠাৎ 1 সপ্তাহ আগে যোগাযোগ হয়। সাদি নিজের বাবার এমন করুণ কথা শুনে সাথে সাথে 2 দিনের মধ্যে কানাডার ভিসা রেডি করে দেয়। সেই ছোট্ট পিহু এখন 18 বছরের যুবতী। অষ্টাদশী হৃদয়ে প্রথম প্রেমে ছোঁয়া লেগেছে কেবল। 2 বছর আগে যখন ঈশান বাড়ি থেকে চলে যাচ্ছিল, তখন ইলিয়াস চৌধুরী স্ট্রোক করেন। কিন্তু ঈশান একবার পিছু ফিরে তাকায়নি। নিষ্ঠুরের মতো বাড়ি থেকে চলে গিয়েছিল। পিছনে রেখে গিয়েছিল অসুস্থ বাবা, অসহায় মা আর ছোট পিহুকে। ইলিয়াস চৌধুরী সেদিন থেকে দুর্দিন শুরু হয়। কোম্পানি লসে ডুবতে থাকে। সে সাদিকে কোনো শেয়ার দেয়নি কোম্পানির, যদিও চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একটি শাখা কানাডাতেও আছে। ভাগ্যক্রমে সেই ছেলে আজ ইলিয়াস চৌধুরী সুস্থ করার জন্য হাত বাড়িয়েছে। ভালোবাসা হুট করে বসন্ত বাতাসের মতো আসে, যা হৃদয়ে ধোলা লেগে যায়। কলেজ ক্যাম্পাসের সরু রাস্তা দিয়ে হেঁটে চলছে পিহু আর জেরিন। জেরিন পিহুর বেস্ট ফ্রেন্ড, কলেজ থেকে পরিচয় তাদের। পিহুর মন খারাপ দেখে জেরিন বলে ওঠে, কিরে পিহু, রানীর আজ মন খারাপ কেন? কি হয়েছে? বাবাই খুব অসুস্থ, কানাডা নিয়ে যাবে পরশু। ভালো তো, তাতে তোর মন খারাপ কিসে? আমি যেতে চাই না। কেন? সেখানে তো। আর বলল না। পিহুর গলায় কথাটা আটকে গেল। 3 বছর আগে সেই রাতের কথা মনে পড়ল মুহূর্তে, চোখে পানি এসে ভিড়ল। কিরে, কাঁদিস কেন দোস্ত? তোর চোখে পানি মানায় না। আমরা না মামনি বলেছে আজ টিসি নিয়ে যেতে, প্রিন্সিপালকে ফোনে বলে দিয়েছে। মানে টিসি কি করবি? বাবাই সুস্থ হতে নাকি 4-5 মাস সময় লাগবে। বাড়িতে একা তো আর থাকতে পারবো না, তাই নিয়ে যাবে। ওই দেশের কলেজে ভর্তি করাবে। ওখানে না তোর ভাই আছে শুনছিলাম। পিহু ছোট্ট করে উত্তর দেয়। আরে দোস্ত, কয়েক মাসের ব্যাপার, চিন্তা নিস না। মন খারাপ করে লাভ নেই। তুই বল, টিপস কখন দিবি? কিসের টিপস? এই যে তুই কানাডা গিয়ে ঘুরবি, ওইখানে নতুন কলেজ ফ্রেন্ড সব পাবি তার। ও দোস্ত, মন খারাপ করিস না প্লিজ। জেরিন মনমরা হয়ে বলে। তারও খারাপ লাগছে পিহু চলে গেলে সে একা হয়ে যাবে। তবে সে জানে পিহুর বাবাই সুস্থ হওয়া জরুরি। পিহুর বাবাই এর জন্য পিহু খুব কাঁদে। তাই জেরিন নিজেকে শান্ত রেখে বলে ওঠে, পিহু রানী, এত মন খারাপ করিস না তো। পিহু এবার হুট করে জেরিনকে জড়িয়ে ধরে কলেজ ক্যাম্পাসের কাছের ছায়ায় দাঁড়িয়ে। পিহু একটু বেশি আবেগী, তবে কষ্ট লুকাতে উস্তাদ। জেরিন কিছুটা পিছিয়ে যায়, পিহুকে জড়িয়ে রাখে, পিহুর মাথায় হাত রাখে। পিহুর পরনে কালো বোরখা আর হিজাব। পিহু কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি তোকে আর নাবিল ভাইকে ছাড়া থাকতে পারবো না দোস্ত। আমার দম বন্ধ হয়ে যাবে।
জেরিন পিহুকে একটু হাসানোর জন্য বলে উঠল, ওহ তাইলে এই ব্যাপার, পুহুরানি নাবিলারে মিস করছে, আমাকে না। পিহু এবার মুখ উঁচিয়ে মুহূর্তে রাগী ভাব নিয়ে বলে, আমি তোর সাথে মজা করছি? জেরিন চোখ ছোট ছোট করে বলে, পিহু তুই রাগলেও কিউট লাগে, ওই জন্য ক্রাশ বয় নাবিল্লা তোর প্রেমে হাবুডুবু খাই। পিহু এবার রেগে নিজের হাতে থাকা ছোট্ট ব্যাগটা জেরিনের দিকে ছুঁড়ে দিয়ে হাঁটা শুরু করে। জেরিন জোরে জোরে হাসতে শুরু করে। সে জানে পিহুকে আর একটু ইমোশনাল রাখলে মেয়েটা সেন্স হারাবে। একটা বাজে অভ্যাস পিহুর। তাই তো জেরিন টপিক চেঞ্জ করে পিহুকে একটু রাগিয়ে দিল। সে জানে পিহুর রাগ তার উপর 5 মিনিটের বেশি কাজ করবে না। তাই সে পিহুকে প্রিন্সিপাল রুমের দিকে যেতে দেখে সেও পিহুকে ডাকতে ডাকতে তার পিছু নিল। আতিয়া বেগম জরুরি সব জিনিস এক এক করে গুছাচ্ছেন। ইলিয়াস চৌধুরীর এতদিন সুচিকিৎসার অভাবে কথা বলা অফ হয়ে গেছে। শুধু তাকিয়ে থাকে এইটুকুই ডাক্তার বলেছে, বিদেশ নিয়ে যেতে, ভালো কোনো ডাক্তার দেখাতে। আতিয়া বেগম নিজেদের জন্য 2টো লাগেজ গুছিয়ে জরুরি ডাক্তারি রিপোর্ট সব ফাইলে পুরে রাখলেন। তারপর ইলিয়াস চৌধুরীর মাথা কাছে টুল নিয়ে বসলেন। ইলিয়াস চৌধুরী ছাদের সিলিংয়ের দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে চোখে মায়া। আতিয়া বেগম তার হাত ইলিয়াস চৌধুরীর হাতের উপর রাখলেন। তারপর ডাকলেন, শুনছো? ইলিয়াস চৌধুরী চোখ টেরা করে তাকালেন। আতিয়া বেগম মাথা কাত করে দিলেন। তারপর আতিয়া বেগম ইলিয়াস চৌধুরীর হাত ধরে উঁচু করে একটা চুমু খেলেন। তারপর বলে উঠলেন, আমরা মেয়েটাকে আবারও বিপদের কাছে নিয়ে যাচ্ছি না। জানি এবার কপালে কি আছে। মেয়েটা মোটেই যেতে রাজি না। সেদিনের পর থেকে সেই ঘটনা মনে করে মেয়েটা খুব কাঁদে। আমাদের ছেলেটা ভুল করেছিল। এখনও কি আগের মতো রাগচটা গম্ভীর? একাল সেরে আছে নাকি বদলে গেছে? ওখানে যাওয়ার মেয়েটার সাথে খারাপ আচরণ করবে না তো? আবার কি ভেবে সে হেসে বললেন, যদি খারাপ আচরণ করতো তাহলে নিজে থেকে পাসপোর্ট ভিসা ঠিক করে দিত না। ইলিয়াস চৌধুরীর চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আতিয়া বেগম সুনিপুণভাবে চোখের পানি মুছে দিলেন। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। আতিয়া বেগম ইলিয়াস চৌধুরীর পাশ থেকে উঠে শাড়ির আঁচল মাথায় টেনে দরজা খুলে দিল। দরজা খুলতেই অবাক চোখে সামনে তাকালো। বন্ধুরা, আজকের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টস করে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।